তোমার মিষ্টি দেবররা কেমন আছো তোমরা? তোমাদের জন্য আজকে নতুন একটি হাতের কাজ করার মতো ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটি দেখলে তোমরা হাতের কাজ করবে, আমি 100 শিওর। আর যদি হাতের কাজ না করো আমাকে বলবা, আমি তোমাকে এমবির টাকা ফেরত দিয়ে দিব। কমেন্টে তোমাদের নাম্বার দিয়ে দিব আর বলবে যে আমার হাতের কাজ করতে ইচ্ছে হয়নি, তাহলে আমি কিন্তু তোমাদের নাম্বারে এমবির টাকা ফেরত দিয়ে দিব। আর তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও তারা পুরো ভিডিওটি দেখবে, কারণ ভিডিও মাঝখানে আমি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দিয়ে রাখব। সেখান থেকে নাম্বারগুলো কানেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের শুরুতে হলো 01892। এই কাহিনীর শুরু যখন আমি ক্লাস 3 থেকে 4-এ উঠেছি। আমার বাবা একটা বেসরকারি এনজিওতে চাকরি করে, মা হাউসওয়াইফ। আমরা অল্প কিছুদিন হলো নতুন শহরে এসে উঠেছি। আমাদের 2 তলা বাসা, উপরে বাড়িওয়ালা আঙ্কেল, তার ছেলে আর তার মা থাকেন। আঙ্কেলের বয়স প্রায় 60 বছর। তার 2 বিয়ে, বর বউ অনেকদিন আগে তার ছেলেমেয়ে নিয়ে অন্য শহরে চলে গেছে। ছেলেমেয়ের বিয়ে হয়ে গেছে, তারা আর বিশেষ খবর নেয় না। দ্বিতীয় বিয়ে অনেক বছর পরে, বাড়ির সবার জোড়াজোড়িতেই করা, তাও কয়েক মাস আগে সে মারা যায়। তারপর থেকে আঙ্কেল এর মা ওনাদের বাসায় থাকেন। ওনার ছেলে আমার 2 বছরের বড়, কিন্তু ওর মায়ের অসুস্থতার জন্য সেও 2 বছর পিছিয়ে আমার সাথেই পড়ছে। তাকে আমি ওস্তাদ বলেই ডাকতাম। এবার আসি আমাদের কথায়। আমাদের পরিবারে আমার বাবা 3, আত্মা 3-0 আর আমি। আমাদের যথেষ্ট সুখেই জীবন চলছিল। আঙ্কেলের ছেলে আমার ভালো বন্ধু, আমরা একসাথে পড়ি, খেলি, এমনকি খাওয়া দাওয়া আর ঘুমাই ও একসঙ্গে। আমাদের পরিবার এই নিয়ে যথেষ্ট খুশি। 2 পরিবার অনেক ভালো সম্পর্ক গড়ে উঠল আমাদের সুবাদে। এতে বাবা নিশ্চিন্ত হতে পারল, কারণ মাসের শেষে বাবাকে অডিট জমা দিতে হেড অফিসে যেতে হয়। মাথার উপর আঙ্কেল আর দাদি। আঙ্কেলের মা থাকলে বাবা ও বেশ নিশ্চিন্ত হতে পারে। তারপর থেকে আমরা মায়ের সাথে আমাদের ঘরে থাকতাম। মাঝেমধ্যে আমাদের ঘুম পাড়িয়ে মা চলে যেতেন বাবার কাছে, আর বাবা না থাকলে দাদি মাঝেমধ্যেই এসে মায়ের সাথে। একবার বাবার অডিট চলছিল, তখন আঙ্কেলদের গ্রামের বাড়ি যাবার কথা চলছে। যেহেতু বাবা বাড়ি ছিল না, তাই তাদের সাথে আমরাও গেলাম ওদের গ্রামের বাড়ি। রাতে আমরা টিভি দেখছিলাম, আর পাশের ঘরে মা দাদি গল্প করছিল। তারা কথা বলছিল আঙ্কেলের বিয়ের বিষয় নিয়ে, কারণ তার ছেলে অনেক ছোট, তার দেখাশোনার জন্য একজন মা দরকার। যদিও আমার মা এখন তা করছে। এই বিষয় নিয়ে তাদের মধ্যে কথাবার্তা অনেক গভীরে গেল। শেষ পর্যন্ত দাদিমাকে রাজি করালো যে মা আঙ্কেলের দিকেও খেয়াল রাখবে। পরদিন আমরা গ্রামে ঘুরে বেড়ালাম। রাতে আবার তাদের সেই পুরনো আড্ডা জমে গেল। এবারে তাদের কথার সারাংশ এই দাঁড়ালো, মাকে আঙ্কেলের সাথে একটা অস্থায়ী বা দেয়া হবে। এর জন্য তাদের ধর্মমতে মায়ের একটা নতুন নাম রাখা হবে। এটা শুধুমাত্র মাকে তাদের পরিবারের একটা অংশ করে নেয়ার জন্য। সেই রাতেই একজন কাজী ডেকে নিয়ে এসে তাদের বিয়ে দেয়া হলো। এরপর থেকে মা রোজ রাতে একবার আঙ্কেলের ওষুধ খাওয়ার ব্যাপারে খোঁজখবর নিতে যেতেন। মাঝেমধ্যেই দাদিমাকে বলতেন আঙ্কেলের সাথে গিয়ে, কিন্তু মা বরাবর ইনা করত। কিছুদিন কেটে যাবার পর মা আর আঙ্কেলের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। প্রায়ই তারা একে অপরকে নিয়ে ঠাট্টা করে। আর আমি একজন মেয়ে হয়ে এসব কোনো বিশেষগুলো আমার নিজের সুখের সামনে দেখতে হচ্ছে, সেটা ভেবে ভেবে আমার একটা লজ্জাবোধ হচ্ছিল যে আমি একটা মেয়ে হয়ে আমার মায়ের কার্যকলাপ আমি কেমনে দেখব। যা হোক, তাড়াতাড়ি দিন যত যাচ্ছিল, তারা কিন্তু ফ্রি মাইন্ডে চলাচল করার চেষ্টা করতেছিল। কারণ ফ্রি মাইন্ডে চলবে না কেন? তারও আমার ওই লোকটাও কিন্তু অনেক বয়স হয়ে গেছে, ঠিকমতো ওষুধটা পর্যন্ত খেতে পারে না, যার জন্য এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবারের সকলে তাদের ফ্যামিলি মেম্বারের মতো আমাকে তাদের ফ্যামিলিতে অ্যাডজাস্ট করে নিয়েছে। তাদেরকে আমি তাদের মতো করে থাকতাম। আমি আমার ফ্যামিলি এটা মনে হতো না, যে মনে হতো যেটা আমি আমার ফ্যামিলিতে আছি তো কি করব, সেটা আমার কল্পনার বাহিরে ছিল। আমি একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, আসলে যাওয়ার সময় এলাকার লোকজন আমাকে বিভিন্ন কথাবার্তা বলে থাকে। আমি বললাম, তোমরা কোনো বিষয় নিয়ে আমাকে এগুলো কথা বলতেছ? তখন তারা বলে, কোনো বিষয় নিয়ে কথা বলতেছে সেটা তুমি অবশ্যই ভালো বোঝার কথা, কারণ তুমি তো তোমার বোঝার কথা, কারণ তোমরা তো এই সিদ্ধান্তটা নিয়েছ। তোমরা না জানলে কে জানবে বল? আমরা যেহেতু জেনে গেছে তোমরা জানো না, এটা কোনো কথা বলো না। তোমরা ভালোমতো ক্লিয়ার করে আমাকে বলো, তাহলে আমি বুঝতে পারবো। এরকমভাবে একটি ফ্যামিলিদের সিদ্ধান্ত নিতে পারে যে ফ্যামিলিতে তোমরা এত সুন্দরভাবে ভাড়া থাকলে ভালো থাকার উদ্দেশ্যে এসে এরকম একটা সুযোগ কাজে লাগিয়ে তোমরা নিয়ে উঠে বললে, আর তোমরা ফ্যামিলি মেম্বার হয়ে গেলে। এটা কিন্তু মোটেও ঠিক না। তোমরা হয়তো ওই লোকের জায়গা, সম্পত্তি, এসবের বিষয়ে রূপক তোমরা নজর পড়েছে, যার জন্য তোমরা তার সাথে এরকম কোনো বিষয় না। তোমরা কিন্তু একটা ফল পস্তাবে এমন এক সময় এসে। তখন আমি বললাম, এটা যেটা হয়েছে সেটা জেন হয়েছে, এটা এরকম কোনো কিছু হয়নি গো। তখন তারা বলে, অসুস্থ তা তো তোমরা চালাতে বাহিরে কোনো লোকজনদের সাথে এরকম একটা সম্পর্ক তৈরি করে দিতে পারছে, কিন্তু তোমরা তোমাদের মাঝে কেন তৈরি করতে
গেলে ঠিক না। তখন আমি কি বলবো সেটা আমি বুঝে পাচ্ছি না যে তার এই সময় বিষয় জেনে গেছে কি করবে। এটা রাতে আমি ওখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতে থাকি। একটু পর দাদি উপরে চলে গেল, একটু পরে আঙ্কেলকে নিয়ে এসে পাশের ঘরে রেখে তাকে বলে গেল মা এর মন খারাপ, তাকে সঙ্গ দিতে আমার আর ওস্তাদের বুঝতে বাকি রইল না। আমাদের বেশ কৌতূহল হলো, আমরা দুজনেই আড়াল থেকে দেখতে লাগলাম। মা আর আঙ্কেল জানালার পাশে দাঁড়িয়ে গল্প করছিল। একটু পর মা কাঁদতে শুরু করল। আঙ্কেল তার চোখ মুছিয়ে দিয়ে খানিকক্ষণ এরকম চলার পর কেলের গতি কিছুটা বেড়ে গেল। পাশের ঘর থেকে তাদের আর খাবার অনেক জোরে যাচ্ছিল দেখে মনে হচ্ছিল যেন তারা ফেলবে। একটু পর তাদের গতি কিছুটা কমে গেল। আমি আর আমার ওস্তাদের সম্ভাবনা বিশেষ করে দেখতে পেলাম। আমাদের মাঝে অন্যরকম একটা আশার আলো কাজ করতে থাকে যে এই সম্পূর্ণ বিষয়গুলো আমরা দেখতেছি সেটা কল্পনা করতে পারিনি। এই জিনিসগুলো আমরা দেখতে পারব। ওস্তাদকে বললাম, ওস্তাদ এখন আর বেশি সময় ওয়েট করা যাবে না, চলুন আমরা বাহিরে চলে যাই। এই সম্পূর্ণ জিনিস আমাদের দেখার জন্য নাই, কারণ তাদের সম্পর্ক আমার সাথে সম্পর্ক কিন্তু একটু গভীর সম্পর্ক। অন্য কেউ হলে না হয় ওস্তাদ এগুলা জিনিস কিন্তু বেশি দেখা যাবে না, কারণ বলেছি কিন্তু আপনার সম্পর্কে আমার সম্পর্ক কিন্তু এখন অনেক গভীর হয়ে গিয়েছে। যেহেতু তারা গভীর হয়ে গিয়েছে, আমাদের সম্পর্কটা কিন্তু অনেক গভীর হয়ে গিয়েছেন। তো চলুন আমরা বাহিরে গিয়ে হাঁটতে চা নাস্তা খেয়ে আসি। তাদের কাজ তারা করতে থাকুক, আমরা বাহিরে চলে যাব। দেশে বের হয়ে যায় বাহিরের উদ্দেশ্যে যাওয়ার আমাকে বলতে থাকে যে তাদের মাঝে এসব মনে হতে পারলে আমাদের মাঝে এগুলো হতে পারে না। তখন আমি বললাম জাস্ট কিছুদিন ওয়েট করেন, দেখেন আমি কি করতে পারি নাকি পারি, দেখেন আপনাকে দেখাবো আমি। তখন ওস্তাদ, আমার কথা বলা আছে, ঠিক আছে তুমি যে তোমাকে বলছো তাহলে আমি ওয়েট করতেছি। আমি তোমার কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ইচ্ছা। তখন আমি বললাম যে আমারও কিন্তু বেশি, কিন্তু আমি জীবনে কখনো কাউকে এগুলো বিষয়গুলো কখনো বলতে পারিনি বা ইচ্ছেগুলো প্রকাশ করতে পারিনি। যেহেতু তুমি আমার সাথে ফ্রি মাইন্ডে চলাচল করে, সেজন্য তোমার সাথে আমি সম্পূর্ণ বিষয়গুলো বলতে পারতেছি। না হলে আমি তোমাকে বিষয়গুলো বলতে পারতাম না। কিন্তু যাই হোক, বিষয়গুলো যদি বলে ফেলেছি সেজন্য চিন্তা করো না, তুমি যা হওয়ার সেটা হয়ে যাবে। আমার কথা শুনে ওস্তাদ বলা আছে, ঠিক আছে তুমি কি খাবে, চলো বাইরে যাই চলো। আমি বললাম না বাইরে যাব না, চলেন একটু বাইরে গিয়ে হালকা বাহিরে গিয়ে চা খেয়ে আসি। চার দোকানে গিয়ে 2টা চা অর্ডার দিক। 2টা চা আসার পর আমরা দুজনে 2টা চা এবং 2টা বিস্কিট নিয়ে বসে বসে খাচ্ছিলাম আর ওই বিষয়গুলো নিয়ে গল্প গুজব করতেছিলাম। যেটা হলো সেটা জানি কি তুমি প্রস্তুত ছিলে? তখন আমি বললাম, না ওস্তাদ, এই বিষয়গুলোর জন্য কিন্তু আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এগুলো যে তাদের মাঝে আজকে হয়ে যাবে সেটা আমার কল্পনার বাহিরে ছিল। যেহেতু বয়স হয়ে গেছে তারপরও দেখছেন লজ্জা পাচ্ছিল, কি আমাকে বলবে সেটা সে খুঁজে পাচ্ছে না, বাসা খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, কেবল আমার সাথে আপনি লজ্জা করবেন না, লজ্জা পেলে কিন্তু চলবে না। আমি কিন্তু সামনের সপ্তাহের সাথে কাজগুলো করব, তো আপনি লজ্জা পেলে কিন্তু কাজে লজ্জা পাব না। আমরা তো আপনি ভালোমতো থাকেন অফিসে, আমাদের অফিসের টাইম তো হয়েই গেছে, চলেন আমরা আমাদের অফিসের উদ্দেশ্যে বের হয়ে যাই। উত্তম বলা, ঠিক আছে যা বলো, তাহলে আমরা অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আমাদের জন্য নতুন কেউ কিছু খাবার রান্না করার জন্য, কারণ একটি খাবার খেতে খেতে বোরিং লাগতেছে সবার, এরকম ভালো লাগে না। আমার আজকে টিভি নিয়ে যেতে হবে, তো খাবারগুলো রেডি করে নিয়ে যেতে বলছে। আজকে বাইরে এরকম সময় পাবো না যেহেতু খাবারগুলো, সেজন্য রেডি করে নিয়ে যাব। তো তুমি মাকে গিয়ে একটু বলো যে আমার খাবারগুলো একটু ফাস্ট রেডি করে দেওয়ার জন্য। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি এখনই বাসায় গিয়ে সম্পূর্ণ বিশ্বাসটা বলতেছি। বলার পর এখানে খাবার তৈরি করে দিবে। খাবার তৈরি করে দেয়া হয়ে গেলে দুইজনে মিলে আমরা একসাথে আবার অফিসের উদ্দেশ্যে বের হয়ে যাব। তখন আচ্ছা ঠিক আছে চলো তাহলে। তো আমাদের পাশাপাশি দূরে ছিল না চায়ের দোকান থেকে, তারপরও একটা ওটা নিয়ে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। বাসার উদ্দেশ্যে বাসায় যেতে যেতে 5-6 মিনিটের মতো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন নতুন কোনো ইন্টারেস্টিং গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।